আসসালামু আলাইকুম মাননীয় উপাচার্য এবং উপস্থিত গণ্যমান্য এবং বিশিষ্ট জনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি এই টপিক এবং এই আগের যারা বক্তা কথা বলছিলেন এগুলো শুনে শুনে আমার মনে হচ্ছিল যে আমি আমার নিজের কথাগুলোই শুনছি, কারণ এই দুটো সাবজেক্ট এটা বিরাট দুটো হাতির মতো, এটা দুইটা খুব বিশাল টপিক। একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, একটা মাইক্রোবায়োলজির একটা প্রধান স্তম্ভ বর্তমান সময়ে। এটা নিয়ে সম্পূর্ণ সারাদিন আমরা কথা বলতে পারি শুধু এটা নিয়ে। আর মিথেন মিটিগেশন, ক্যাটল বেস মিথেন মিটিগেশন, এটা আরেকটা তার থেকেও বড় একটা ব্যাপার। তো আমি কিছুটা আভাস দিই, গত বকরিদের সময় আমি দীর্ঘদিন ধরে এই দুটো টপিকে কাজ করছি। বেশি দিন করি এমআর বা মাইক্রোবায়োলজির উপর প্রায় সারা জীবনই করছি। আর গত 5-6 বছর ধরে একটা অস্ট্রেলিয়ান কোম্পানি রোম এখন করে, যেটা রোম হয়েছে, রোমানের জন্য রোম মিথেন মিটিগেশনে আমি কাজ করেছি। এবং এখানে যে অ্যাসপারাগাপসিস ট্যাক্সিফর্মিসের কথা বলা হয়েছে, রেড বা ব্রাউন সি উইচ, এটা কি কারণে মিথেন মিটিগেট করে? কারণ এটা ভ্যানেডিয়াম হ্যালোপারঅক্সিডেজ বলে একটা এনজাইম সৃষ্টি করে এবং এই এনজাইমের কারণে মিথেন মিটিগেট করে। তো আমাকে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি বললো যে তুমি এটা নিয়ে কিছু করো। আমাকে রিক্রুট করলো, আমাকে বললো যে তুমি মিথেন মিটিগেশনে করো। তো আমি দেখলাম, আমি ভাবলাম যে এটা শুধুমাত্র এই রেড সিউইডের জিনে কেন থাকে? পৃথিবীতে কি আর কোনো অর্গানিজম নাই যেখানে এই বিএইচপিও ভ্যানেডিয়াম হ্যালোপারঅক্সিডেজ আছে, যেটা মিথেন মিটিগেট করে? কারণ এই কারণে আমি করলাম যে আমি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান সমুদ্র, যে সমস্ত দেশে সমুদ্র রয়েছে, নরওয়ে টরওয়ে, সবাই এই সিউইড গ্রো করছে। এখন এটা বিশাল ব্যাপার, সারা পৃথিবীতে এই রেড সিউইড গ্রো করছে, অ্যাসপারাগাপসিস ট্যাক্সিফর্মিস। আমাদের সেন্ট মার্টিনসের কাছাকাছি এগুলো অনেক আছে। আমি কক্সবাজারে গেলাম, কিছু ড্রাইভারের সন্ধান পেলাম যারা বডিতে কাজ করে, ওশানোগ্রাফি রিসার্চ, তারা ছবি তুলে আমাকে পাঠালো যে অ্যাসপারাগাপসিস ট্যাক্সিফর্মিস গ্রো করছে। কিন্তু দেশে যারা অত্যন্ত ইম্পর্টেন্ট পিপল, তাদের মধ্যে দেখলাম, আমি কয়েক বছর আগের কথা বলছি, এটা নিয়ে কোনো সচেতনতা নাই। ক্লাইমেটের যারা বিশাল মাপের লোক, 4 বছর আগের কথা বলছি, ওদেরকে আমি এটা বললাম, ওনারা শুনে কোনো উৎসাহ দেখালো না। যখন আমি অস্ট্রেলিয়াতে এই চিন্তাটা নিয়ে গেলাম, তার আগে আমি বাংলাদেশে এসে এই চিন্তাটা ক্যানভাস করেছিলাম এবং উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে দেখা করেছিলাম, বলেছিলাম দেখো এটা তো আমরা করে ফেলতে পারি, আমরা বাংলাদেশে। কিন্তু কেউ কোনো উৎসাহ দেখায়। যাই হোক, পরে আমি অস্ট্রেলিয়ানদের সাথে এটা করলাম এবং আরেকটা প্রশ্ন আমি এখানে করলাম যে আমাকে রেড সিউইড করতে হবে কেন? এটা তো সবাই করছে, যেটা সবাই করে এটা আমি কেন? আমি বরং চিন্তা করবো যে এই ভ্যানেডিয়াম হ্যালোপারঅক্সিডেজ যে জিনটা বিএইচপিও, সেটা আর কার শরীরে আছে, আর কোন অর্গানিজমে আছে, এবং বিশেষত এটা কি কোনো মাইক্রোবের মধ্যে আছে? কারণ আমি ক্যালকুলেশন করে দেখলাম এনভেলপের পিছনে যে এই সারা পৃথিবীতে যে গরুর পপুলেশন রয়েছে, আপনারা বিশাল মাপের সেই নাম্বার, সেগুলোকে খাওয়ানোর মতো রেড সিউইড কেউ কোনোদিন প্রডিউস করতে পারে। এবং বিভিন্ন জায়গায় বিরাট বিরাট অ্যাকুয়ারিয়াম করে, অস্ট্রেলিয়ান করছে, তাসমানিয়াতে করছে, কিন্তু এটা একটা নিষ্ফল প্রয়াস, এটা সাকসেসফুল হবে না। There is just not enough space to do it. So আমি একটা প্রজেক্ট হাতে নিলাম যে আমি অসংখ্য মাইক্রো ব্যাকটেরিয়া, ফাঙ্গি এগুলো আইসোলেট করব। অস্ট্রেলিয়ার পতাকার তলে যেহেতু এটা করলাম, অস্ট্রেলিয়াতে করলাম, এবং প্রায় 500টা অর্গানিজম আমরা কমপ্লিট ডিএনএ সিকোয়েন্স করলাম, 500টা ফাঙ্গি মূলত। কারণ আমার একটা ধারণা ছিল যে ফাঙ্গির মধ্যে এটা থাকবে। এবং একটা অর্গানিজমে পেলাম, আমি একটা পুরো জিনিসটা সামারাইজ করছি, এই 500টার জিনোম আমরা সিকোয়েন্স করলাম, সুপার কম্পিউটারে অ্যানালাইজ করলাম এবং প্রশ্ন করলাম যে কাদের মধ্যে এই বিএইচপিও জিনগুলো আছে। অনেকগুলোর মধ্যে বিএইচপিও জিন থাকলেই খালি হবে না। তারপরে প্রশ্ন হলো এগুলার কোনটা এই এনজাইমটা বানাচ্ছে যে মিথেনটা মিটিগেট করে।
এখানে আমি একটা লং স্টোরি শর্ট করে দিচ্ছি। আমেরিকান কিছু কোলাবরেটর জোগাড় করলাম এবং আমরা এগুলাকে গরুকে খাওয়ালাম। অস্ট্রেলিয়ান ভেটেরিনারি সায়েন্টিস্ট উঁচু মানে তাদের সাহায্য নিয়ে, এবং সেখানে আর্টিফিশিয়াল রুমেনও আছে। অস্ট্রেলিয়া হ্যাজ ভেরি ডেভেলপড সিস্টেম, এবং একটাই পেলাম, একটা অর্গানিজমে পেলাম যেটাকে বলা হয় 4388। এই নাম্বারটা ইম্পর্টেন্ট কারণ এইটার নামে আমাকে একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, ইউএস এবং অস্ট্রেলিয়ান প্যাটার্ন। এই 4388 খেলে মিথেন গায়েব হয়ে যায় গরুর পেটে। সেটা আমরা প্রথমে স্মল টেস্ট করলাম, তারপরে বড় টেস্ট হলো, এস্টাবলিশ পেপার পাবলিশ হলো, প্যাটার্ন দেওয়া হলো, সব কিছু। তারপরে আমার অস্ট্রেলিয়ান কলিগ আমাকে বললো, কারণ এটা আরেকটা কোম্পানি, বড় কোম্পানি যেটার অংশ আমি, ওইটা একটা প্রজেক্ট হিসাবে এটা নিয়েছিল, আমার কারণে নিয়েছিল, কারণ আমি তাদেরকে বলেছিলাম যে একটা মাইক্রো খুঁজি যেটা এটা করবে, কারণ সিউইড দিয়ে কাজ হবে, এটা আমি কিন্তু বলেছি। তো কোম্পানি যে মডেলে কাজ করে, যে টাইপের টাকা লাগবে, তারা সহজে এটা মানতে চায় না, তারা এটাকে একটা ডিস্ট্রাকশন মনে করেছে, যে তোমাকে যে কাজে হায়ার করা হলো ওইটা করো, এটা আরেকটা আইডিয়া কেন দিচ্ছ, এরকম করো। কিন্তু আমি যখন দেখলাম যে, আমি যখন কুইকলি দেখালাম যে এটা খেলে মিথেন গায়েব হয়ে যাচ্ছে গরুর পেট থেকে, তখন তারা নড়েচড়ে বসলো, এবং আমার উৎসাহ থেকে তাদের উৎসাহ বেড়ে গেল, কারণ তারা এটার মধ্যে টাকার সন্ধান পেল, যে এটা নিয়ে অনেক টাকা পয়সা বানানো। তো আপনাকে আমি ইঙ্গিত দিই যে কি পরিমাণ, কি স্কেল এটা। এটা গত ঈদুল আজহাতে আমি একটা ঈদ কার্ড এটা বানিয়েছি, এই স্ট্যাটিস্টিক দিয়ে আমি সবাইকে ঈদ কার্ড পাঠিয়েছি। So world has 1.5 billion cattle emitting methane worth $180 billion. কি করে মিথেনের দাম? ওই যে আগের বক্তা বললেন কার্বন ক্রেডিট, মানে এই গরু যে মিথেন এমিট করে, এটা যদি আমরা গরুর পেট থেকে নিঃসরণটা কমিয়ে দিতে পারি বা সম্পূর্ণ অবলিটারেট করতে পারি, তারপর আমরা মাইক্রোসফট, গুগল এদেরকে বলি যে তোমরা পলিউট করছো, অতএব আমাদেরকে টাকা দাও, কারণ আমাদের টেকনোলজি মিথেন নিঃসরণটা কমিয়ে দেয়। এটাকেই মুদ্রা কথায় কার্বন ক্রেডিট মানি বলে, যে পলিউটার্সরা টাকা দেয় যারা টেকনোলজি আনি পলিউশন কমানোর জন্য। তো এই পৃথিবীর যে গরুর সংখ্যা রয়েছে, এটার যে মিথেন, এটার বাজার মূল্য হচ্ছে, বর্তমান বাজার মূল্য হচ্ছে $180 বিলিয়ন। 180 বিলিয়ন। এখন আমাদের ব্যাপার কি, আমরা যে গরু খালি কুরবানি দিই, আমাদের সম্পূর্ণ গরুর কথা বাদ, আমরা যখন গরু কুরবানি দেই এবং ঢাকার পাশে নারায়ণগঞ্জের পাশে যখন গরুকে একত্রিত করা হয় কুরবানি যে গরুগুলোকে দেওয়া হবে, সেই মিথেন এমিশন স্যাটেলাইট থেকে দেখা যায়। এবং আমার কলিগ এখানে তাহমিদ আনাম রয়েছে, আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন, সেটা আমাদের ডাটা দিয়ে আমরা ট্রপোমি 5 বা সেন্টিনেল 5, এটার একটা নাম ট্রপোমি, ইউরোপিয়ান স্যাটেলাইট, আমরা দেখতে পাচ্ছি যে গরুগুলোকে এত বেশি গরু একত্রিত হচ্ছে যে মিথেন এমিশনটা স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে। তারপর আমি পৃথিবীর সব জায়গায় যেখানে বড় বড় গরু ফার্ম আছে, ব্রাজিলে, অস্ট্রেলিয়াতে, সবখানে গিয়ে দেখলাম যে মিথেনটা স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে। তো এই যে গরুর কুরবানির যে গরু, তাই না, এইগুলোর যে মিথেন নিঃসরণ হয়, এটার বার্ষিক ভ্যালু হলো $1.2 বিলিয়ন, যেটা বাজার মূল্য আন্তর্জাতিক কার্বন অফসেট মানিতে 14,000 কোটি টাকা। তো আমরা যদি আমাদের কোরবানির গরুগুলোকে এই ট্যাবলেট, যে আমার যে ডিসকাভার মিথেন কমিশনের যে সমাধান, এটা যদি খাওয়াতে পারতাম থিওরিটিক্যালি, তাহলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে 14,000 কোটি টাকা পেতাম। তো আমার কোম্পানির লোক আমাকে বললো যে তুমি তো এটা করেছো, আমরা তো অত ইন্টারেস্টেড না, তুমি দেখো তোমার রাষ্ট্র এটা কিনে নিবে আমাকে। তো আমি বাংলাদেশে আসলাম এবং ফরিদা আক্তারের সাথে দেখা করলাম, ওনাকে আমি অনেক কিছু বলেছি, 40 বছর ধরে ওনাকে দিয়েছি। তো এই কারণে হয়তো উনি তাড়াতাড়ি আমাকে সময় দিলেন। যেদিন আমি ওনার সাথে দেখা করলাম, সেদিন সকালে আমি একটা প্রেস কনফারেন্স করে আমি এই কথাগুলো বললাম, 14,000 কোটি টাকা কার্বন ক্রেডিট টাকা আসবে, আর টেকনোলজিটার দাম আমার বসদের জিজ্ঞেস করলাম যে কত টাকা চাও, তারা বললো 10 মিলিয়ন, 16 কোটি টাকা। তো 16 কোটি টাকা যদি বাংলাদেশ ইনভেস্ট করে এজ এ প্রপোজিশন, তাহলে
বছরে দেখা যাচ্ছে 14,000 কোটি টাকার প্রফিট ছিল শুধু কোরবানির গরুতে। সব গরু তো আমরা কোরবানি দিই, কত পার্সেন্ট দিয়ে। তো এগুলো আমি ফরিদাবাদকে ভেঙে বললাম, উনি সমস্ত ওনার টেকনিক্যাল টপ পিপল যারা আছেন সবাইকে ডাকলেন। আমি খুব স্বচ্ছভাবে এটা এখন ভেঙে পড়ছি, এটা জাতীয় স্বার্থে বলা যায়। তো উনি তো অনেক ভালো, শি ইজ লাইক মাই সিস্টার, মাই ফ্যামিলি মেম্বার। উনি খুবই সহানুভূতিশীল আমার সাথে, ওইভাবে আমাকে রিসিভ করলেন, চা নাস্তা খাওয়ালেন। আর উনার টেকনিক্যাল যারা আসলো তারা দেখলাম একটা লিস্ট নিয়ে আসছে যে কেন এই টেকনোলজিটা করা উচিত না, এবং মানে 10 points on why this technology should not be acquired from Bangladesh. এইভাবে ওনারা হোমওয়ার্ক করে নিয়ে আসছে। এবং আমি তো আমার তো যথেষ্ট বয়স হয়েছে, তাই না? এখন আমি একটু ইংরেজিতে বলে বিট অ্যারাউন্ড দ্য বুশ, মানে দাঁড়াই টলাই করি না, আমি সোজা কথা। তো ওই ভদ্রলোক যখন কথা বলা শুরু করলেন, 2-3 সেন্টেন্স বলার পরেই আমি বললাম যে এক্সকিউজ মি, একটু থামেন। আপনি আমাকে এখন বলেন যে আপনি কি এই টেকনোলজি চান নাকি চান না, এইভাবে। তো এইভাবে প্রশ্ন করার পরে উনি খুব হচকচ হয়ে গেলেন। একবার অ্যাডভাইজারের সামনে তো আবার আপসেট হতে পারবেন না, তাই না? এরকম একটা ব্যাপার হলো। তো অনেক কথাবার্তা হলো। উনি বললেন যে আমরা ফিড খাওয়াই আর এটা ঠিক করে ফেলবো, তো খামারিরা এটা রাজি হবে না, অনেক কিছু। মানে অল দ্য রিজন ওয়াই দিস টেকনোলজি শুড নট বি টেকেন। যাই হোক, আমি তো ধরেন আগে আমি প্রেস কনফারেন্স করে সব বিজনেসম্যানকে জানাইছি, তারপরে অ্যাডভাইজারকে বলেছি। আমি ফিল করলাম যে বাংলাদেশি সিটিজেন হিসাবে আমার দায়িত্বটা আমি করে ফেলছি। I have given the information, I have given the statistics, I have given an actual an offer. কারণ ওইটা তখন অফারে ছিল। তারপরে কি হলো, এটা কিছু শুনলাম না। উনিও she was very nice, বলেন ঠিক আছে আমরা চিন্তা করবো, জানাবো। কেউ আমাকে কিছু জানালো না। আমি ওদেরকে বললাম যে ভাই এটা হবে না, কেমন। আমি বিজনেসম্যানদের বললাম, ভিডিও কনফারেন্সে বললাম, বিনোদ সাহেব ভিডিও কনফারেন্স ডাকলেন, সবাই আসলো, আমাকে একটা স্লট দেওয়া হলো, আমি বক্তৃতা করলাম। সব টপ পিপল যাদের ব্যাংকে 1,000 কোটি টাকা আছে সামনে বসে আছে ফ্রন্টে, তারা খুব আমার কথা অ্যাপ্রিসিয়েট করলো, মাথা নাড়লো, আমাকে চা নাস্তা খাওয়ালো, কিন্তু কিছুই করলো 60 কোটি টাকা ইনভেস্ট করলো না জাতীয় সমাজ। এবং 60 কোটি টাকা ইনভেস্ট করলো না বলে 16 কোটি টাকা ইনভেস্ট করলো না বলে আমরা 14,000 কোটি টাকার একটা সম্ভাবনা আমরা ফেলাছি। লেটেস্ট নিউজ হলো আরেকটা অস্ট্রেলিয়ান কোম্পানি এটা এখন এরকম একটা রেঞ্জে টাকা দিয়ে কিনতেছে আমাকে আবার, বিকজ সব প্যাটেন্ট গুলো আমার নাম, and I have to sign away all the patents। আমাকে আবার পাঠিয়েছে যে অনেকগুলো প্যাটেন্ট, অনেক রেজাল্ট। বলছি যে ও তুমি আবার একটু ওই ডকুসাইনে ঢুকে এটা আবার একটু ক্লিক করো, I am giving everything away। আমি এই হতাশা বলতে একটা নাটকীয়তার মধ্যে, এবং এইখানে এসে এটা এই কারণে ভালো লাগলো যে এটা আমার এক ধরনের জীবনের কাজ, যেটা এখানে আবার হচ্ছে, অন্যভাবে হচ্ছে। তো আমি যেহেতু ওই দায় থেকে এখন মুক্ত, এটা অস্ট্রেলিয়ানদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটা ফিরিয়ে আনার কোনো রাস্তা নাই। তবে ঐতিহাসিকভাবে আমি এটা বলতে চাই যে এই দেশকে আমি এটা অফার করছি। তো এই কথার মানে, কারণ আমার এখানে যখন পিএইচডি ডিগ্রি দেওয়া হয় যে কোনো ইউনিভার্সিটি, এটাকে পিএইচডি বলে না? আমি এটা একটা প্রশ্ন করেছি। ডিগ্রিটার নাম হচ্ছে ডক্টর অফ ফিলসফি। It is not a doctor of genetics, doctor of veterinary science, doctor of literature. ফিলোসফি হচ্ছে যে পিএইচডি পাবে সে একটা বিশাল সম্ভাবনার কথা চিন্তা করে, সে শুধুমাত্র তার সাবজেক্টের কথা চিন্তা করে। যেমন আপনাদের ভাইস চ্যান্সেলর মধ্যে অনেক সাবজেক্ট ম্যাটার নলেজ আছে। আমি এখনো কোনো ভাইস চ্যান্সেলরকে মিট করি না, এবং আমি সবাইকে মিট করছি যে ওনার মতো সাবজেক্ট ম্যাটার নলেজ আছে, মানে এই টেকনিক্যাল কথা আমরা এগুলো বলছি। তো এখন ফিলসফি যেহেতু, আমরা রাষ্ট্রের কথা চিন্তা করব, আমরা ইতিহাসের কথা চিন্তা করব, আমরা শুধুমাত্র আমাদের টেকনিক্যাল ডিটেইলস নিয়ে চিন্তা করব না। এই প্রেক্ষিতে আমি বলবো যে যেটা হয়ে গেছে, সম্ভাবনা হারিয়ে যাওয়ার গল্পটা আপনাদেরকে বললাম। আর একটা নতুন সম্ভাবনা এখন দেখতে পাচ্ছি, যেটা ডক্টর ফেরদৌসের কারণে এখানে একটা নতুন জেনেটিক্স হবে, নতুন বায়োলজি হবে, নতুন অর্গানিজম হবে। মানে প্রকৃতি বা আল্লাহ তাআলা যেভাবেই করেন না কেন, একটা অর্গানিজম তো বানায় নেই যেটা মেথড মিটিগেশন করে, আরো অর্গানিজম, ওইগুলো আমরা খুঁজে
রাজি। আমি এগুলা আরেকটা খুঁজতে এখন মুক্ত, এবং আমি আশা করবো যে আরেকটা অর্গানাইজেশন যদি এইভাবে ছোট করে পাই সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আপনাদের সহযোগিতায় যে গরুর পেটে খাওয়ালেই মিথেন একদম সুলভানা গায়েব হয়ে যাবে। আমাদের পেপারগুলো পড়ে দেখবেন, ইটস জাস্ট কমপ্লিটলি গন। এখন ডক্টর ফেরদৌস একটা সম্ভাবনা বলেছেন যে এটা খেলে কি কোনো ডিসবায়োসিস হবে কিনা, মাইক্রোবায়োমের সমস্যা হবে কিনা, এটা আমরা জানি না। এটা একটা সম্ভাবনা হতে পারে, কিন্তু আপাতত দৃষ্টিতে আমাদের ভেটেরিনারি সায়েন্টিস্টরা বলছে কোনো সমস্যা নেই, দুধও ঠিক আছে, মিটও ঠিক আছে, কিন্তু মিথেন গায়ে আমার যে আগের টেকনোলজি আর নতুন টেকনোলজি কিন্তু হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো আরেকটা রিলেটেড কথা এখানে। 1947 সালে যখন আমরা পাকিস্তান ইন্ডিয়া ডিভাইড করি এবং তারপরে কোরিয়ান যুদ্ধ লেগে গেল, তখন সাউথ কোরিয়ার জিডিপি ছিল আমাদের জিডিপির প্রায় অর্ধেক। আমাদের পাকিস্তানের জিডিপি থেকে সাউথ কোরিয়ার জিডিপি কম ছিল। আর আজকে সাউথ কোরিয়া কোথায়? আজকে আমরা আমি আমার এই যে রিসেন্ট অভিজ্ঞতার কথা বললাম, এটার আলোকে আমি বলতে চাই যে সহস্রবার আমরা এটা করেছি, সহস্রবার আমরা সম্ভাবনাকে ফিরিয়ে দিয়েছি, এবং সম্ভাবনা দেখার যে ক্ষমতা, এটা আমাদের রাষ্ট্রের যারা কর্ণধার ছিল 47 থেকে শুরু করে আজ পর্যন্ত, সেই ব্যক্তিগুলা যাদেরকে আমরা ক্ষমতায়ন করেছি, তারা টেকনোলজির সম্ভাবনা বুঝতে সম্পূর্ণ অপারগ। আজকেও তারা অপারগ, অথবা তাদের সহকারী যারা সহকর্মী টেকনিক্যাল পিপল যাদেরকে উপদেশ দিচ্ছে, তারা তাদের অকার্যকর স্টেটকে জাগ্রত রাখতেছে। এই যে আমরা সাউথ কোরিয়ার মতো হতে পারলাম না, আমরা চায়নার মতো হতে পারলাম না, এটার জন্য অনেকগুলো লোক রেসপন্সিবল। এটা কিন্তু বিধির বিধান না, এটা কোনো প্রাকৃতিক নিয়ম ছিল না যে এটাই আমাদের নিয়তি। আমাদের নিয়তি আমরা সৃষ্টি করেছি, এবং আমাদের ক্ষমতাশালী লোক যারা, তারা এটার জন্য রেসপন্সিবল, এবং তাদেরকে আমাদের কথা বলতে হবে, ইতিহাসে এটা লিখতে হবে। একটা জিনিস ডিসিশন না নেওয়া একটা খুব খারাপ কাজ হতে পারে। ডিসিশন নেওয়া খারাপ হতে পারে, যে আমি ডিসিশন নিলাম এখানে ফায়ারিং হবে, আমি ডিসিশন নিলাম কিছু লোক অনাহারে মারা যাবে, এটা একটা ডিসিশন, পজিটিভ ব্যাড ডিসিশন। আর আরেক সময় হচ্ছে আমি একটা ডিসিশন নিলাম না, যেটা বিরাট সম্ভাবনা আছে, কিন্তু বিভিন্ন কারণে আমি নিলাম না, বিউরোক্রেটিক কারণে নিলাম না, একজন আরেকজনকে দোষ দিল। ওই যে আমি জিজ্ঞেস করছিলাম যে মেশিনগুলো কেন ব্লাস্ট হয়েছে, আপনি বললেন যে বুঝে যাচ্ছে, কেউ বলে যে এখানে রেখে দাও, আরেকজন বলে আমি তো বলি না, ওই আমার কারো তো বোনের হাজব্যান্ড বলেছিল। এইভাবে আমরা আমাদের দায়িত্বটাকে আমরা ডাকি। তো যাই হোক, আমি এইভাবে কথা বলতে আসি নাই, কিন্তু আপনাদের এই যে টপিকটা, এটা কাইন্ড অফ টাচ মাই নার্ভ ইন এ ওয়ে, সে কারণে আমি এক ধরনের মোটামুটি একটা রাজনৈতিক বক্তৃতা দিয়ে দিলাম, টেকনিক্যাল বক্তৃতা না। কিন্তু রাজনীতি ভালো রাজনীতি, কিন্তু এই ডক্টর অফ ফিলোসফি যারা, ফিলোসফিতে যাদেরকে ডক্টরেট দেওয়া হয়েছে, তাদের কিন্তু ভালো রাজনীতি করার একটা দায়িত্ব রয়েছে। কারণ আপনি যখন ভালো রাজনীতি করবেন না খুব প্রবল ভাবে, তখন খারাপ রাজনীতি এসে আপনাকে গ্রাস করবে। তো ভালো রাজনীতি এবং খারাপ রাজনীতির এই সংঘাতে আমাদের দেশ খারাপ রাজনীতির আক্রান্ত হওয়ার কারণে আমরা 50 বছর পরে ওইটা ইউনাইটেড জাতীয় এবং এক ধরনের ধান বানতে শিবের গীতের মতো এই টেকনোলজির সুযোগ পেয়ে আমি এই কথাগুলো বলতে চেয়েছিলাম, এবং আশা করি আমার কথাটা আমি বলতে পেরেছি।